অশান্তির কালো মেঘ বাংলাদেশের আকাশে, এটা নতুন করে বলছি না। ইউনিস সরকার ভাবছে যা করলো, বা উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা ভাবছে যা ঘটছে বাংলাদেশে, তা নিয়ে চিন্তার কারণ রয়েছে বই কি তাদের জন্য। কিন্তু আমরা বারবার আলোচনায় তুলে ধরার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি যে এই সম্পূর্ণ ঘটনাটা প্রি প্ল্যান্ড। ওই ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার যে অভিমুখ ছিল সেই অভিমুখটা হঠাৎ করে ঘুরে গেল না। প্রি প্ল্যান্ড শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো এবং তারপর ভারত বিদ্বেষী হাওয়া তৈরি করা, নতুন করে ভারত বিদ্বেষী এই মনোভাবটাকে বাংলাদেশের জনসাধারণের ওপর চাপিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা। প্ল্যান্ড, সম্পূর্ণটা প্ল্যান্ড ওয়েতে এগিয়েছে, এমনটাই রাজনৈতিক মহল, কূটনৈতিক মহলের একাংশ মনে করেছে। কিন্তু বিশ্বাস করুন, আমরা যারা ভারতীয়, আমরা যারা দেশটাকে ভালোবাসি, আমরা যারা চাই দেশের উন্নতি হোক, আমরা যারা চাই আমাদের পড়শিরাও ভালো থাকুক, আমরা প্রত্যেকে এটাই চাই যে ভারতীয় উপমহাদেশের উন্নতি হোক। শুধু ভারত নয়, প্রত্যেকটা দেশকে নিয়ে আমরা এগোবো, প্রত্যেকটা দেশকে নিয়ে। আর এখানেই বোধহয় কোথাও বাংলাদেশের বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ এই মুহূর্তে বিভিন্ন রিপোর্ট বলছে পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে তারা। যে পাকিস্তান ভারতের চিরশত্রু, সেই পাকিস্তানের সঙ্গে আজকে বাংলাদেশ হাত মিলিয়ে কি পাচ্ছে জানি না। কিন্তু ভারতের আকাশে যদি তারা ড্রোন ঘোরানোরও চেষ্টা করে, যদি ভারতের দিকে চোখ তুলে তাকানোরও চেষ্টা করে, তাহলে কি হতে পারে সেটা বাংলাদেশের মানুষ সব থেকে ভালো জানেন। কারণ তারা দেখেছেন ৭১-এ এই দেশটাকে স্বাধীনতা আমাদের জওয়ানরা এনে দিয়েছিলেন। আর আজকে যে শুরুতেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আতঙ্কের জায়গাটা, ভয়ের জায়গাটা, যেটা প্ল্যানিং মাফিক সম্পূর্ণটা এগিয়েছে। কেন বারবার বলছি? কারণ যে ১৭৪ জন জঙ্গিকে ছাড়া হয়েছে তারা এখন কোথায়? কোথায় তারা? বাংলাদেশ যদি মনে করে ভারতের এভাবে তারা ক্ষতি করবে, পশ্চিমবঙ্গকে করিডোর করে ভারতের বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠিয়ে দেবে, ওই প্ল্যান মাফিক ভুল করবে তারা। আমি কয়েকটা তথ্য একটু আপনাদের সামনে তুলে ধরি, যে তথ্যগুলো এতক্ষণ দেখাচ্ছিলাম। বাকিটা দেখুন, যে এই যে লোন উলফ হামলাকারী, তাকে তো খুঁজে পাওয়া কঠিন। কোথায় সে আছে, কিভাবে মিশে আছে বোঝা যায় না, জানা যায় না। এবার কারা হতে পারেন এক্ষেত্রে টার্গেট? রাজনীতিক, বুদ্ধিজীবী, ব্লগার, গণমাধ্যমের কর্মী টার্গেট হতে পারে। কেন এরা কি ক্ষতি করছে, কেন টার্গেট হতে পারে, কোনো উত্তর বাংলাদেশের কাছে স্পষ্টভাবে আছে কিনা আমি জানি না। নেক্সট দেখি, জেএমবি এবং এবিটি জঙ্গি গোষ্ঠীর ১৪৪ সদস্য তারা জেল মুক্ত। আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, কি উদ্দেশ্যে এদেরকে মুক্ত করা হলো। নেক্সট দেখি, কারাগার এবং পুলিশ স্টেশন থেকে লুট করা বিস্ফোরক অস্ত্র এদের কাছে রয়েছে, এমনটাও জানা যাচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে আমি বারবার জানতে চাইছি যে একটা সম্যক ধারণা এই মুহূর্তে যারা এই অনুষ্ঠান দেখছেন, বা এই মুহূর্তে অনুষ্ঠানে আমাদের সঙ্গে যারা প্যানেলিস্টরা রয়েছেন, আমি সবার কাছে এই প্রশ্নটা রাখতে চাইবো যে মুসলিম কান্ট্রি বলে গোটা বিশ্বে যে দেশগুলোর একেবারে সামনের সারিতে রয়েছে বা সামনে আসে, তাদের যা চরিত্র, মানে আমি কোনো নির্দিষ্ট একটি জায়গা থেকে বলছি না, সার্বিকভাবে মুসলিম কান্ট্রিগুলোর যা চরিত্র, বাংলাদেশ তার থেকে অনেকটা পৃথক ছিল বলে আমরা বিশ্বাস করে এসেছি, আমরা মনে করে এসেছি। কিন্তু এই ধর্মনিরপেক্ষ শব্দ সংবিধান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা, বা এই মুহূর্তে এই দেশটার ভেতরে যা যা চলছে, সেগুলো ওই মুসলিম কান্ট্রির সংজ্ঞা থেকে বাংলাদেশকে বিচ্যুত করছে বলে কোথাও একটা মনে হচ্ছে। কি কারণ রয়েছে কি মনে হওয়ার? আমি আজকের আলোচনাটা শুরু করব এবং বেশ কিছু প্রশ্নের উত্তরও আজকে খোঁজার চেষ্টা করব যে বাংলাদেশের আখেরে লাভটা কি হচ্ছে এই সমস্ত কিছু করে, যে অভিযোগগুলো বাংলাদেশের বিরুদ্ধে উঠছে। আমাদের সঙ্গে আজকে যারা প্যানেলে উপস্থিত রয়েছেন, একটু তাদের সঙ্গে আলাপ করি। বাংলাদেশ থেকে যিনি রয়েছেন প্রথমেই তার সঙ্গে আলাপ করাবো। ডক্টর আরিফুল রহমান মোল্লা আমাদের সঙ্গে রয়েছেন, বিএনপির কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমেই আপনাকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন, স্টুডিওতে ফিরে আসি, ভগবত প্রবক্তা নল কিশোর গোস্বামী। নলবাবুকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে।
ঝন্টু বড়াইক আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক। ঝন্টু দাকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে বিজেপির তরফ থেকে মুখপাত্র দীপ্তাশ্ব যশ রয়েছে, দীপ্তাশ্বকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আজিজুল দা রয়েছেন, বিশিষ্ট অধ্যাপক আজিজুল বিশ্বাস, আজিজুল দাকে স্বাগত জানাবো। এবং আমাদের সঙ্গে অনিল জানা রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা অনিল বাবুকে স্বাগত জানাই। এবং স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে রয়েছেন আর্য ঘোষ, জাতীয় নিরাপত্তা এবং সুরক্ষা বিশেষজ্ঞ। আর্যবাবুকেও স্বাগত জানাই আমার অনুষ্ঠানে। আজকের মানে এত ভাস্ট একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করছে এবং প্রচুর অতিথি রয়েছেন আজকে আমাদের সঙ্গে। আমি আলোচনা শুরু করব, কিন্তু আমার মনে হয় শুরুতে যদি একটা খুব শার্প ব্রেক নিয়ে নিতে পারি এখানে, তাহলে সবার কাছে খুব আনইন্টারাপ্টেড পৌঁছানো সম্ভব হবে। আমি খুব দ্রুত একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আমি একে একে প্রত্যেকের কাছে আজকের যে ইস্যু সেগুলো নিয়ে একে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বারবার এটা নিয়ে কথা হয়েছে যে ভারত এত নাক গলাচ্ছে কেন। আমরা বিশ্বাস করি নাক গলাচ্ছি, কিন্তু আমাদের দেশের নিরাপত্তার জায়গাটা যদি কখনো বিঘ্নিত হচ্ছে বলে এক বিন্দুও মনে হয়, সেটা যদি শেখ হাসিনা থাকাকালীনও মনে হতো, আমরা তাহলে সেদিনও আওয়াজ তুলতাম। আমি কেন এই কথাগুলো বলছি, কারণ এই মুহূর্তে বিএনপির নেতৃত্ব তারা নির্বাচন চাইছে। কারণ এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি থাকাকালীন তার রাজত্বকালে নাকি নির্বাচন হয়নি, প্রহসনে পরিণত হয়েছিল। এবং শেখ হাসিনার বারবার ক্ষমতায় ফিরে আসা সেটা সম্পূর্ণভাবেই একটা প্রহসনেরই নামান্তর ছিল, এটা বাংলাদেশের মানুষ মনে করেছেন। তাই এই জায়গায় দাঁড়িয়ে এই যে সরকার এই মুহূর্তে বাংলাদেশের মাথায় বসে রয়েছে, তাদের কাছ থেকেও দাবি করা হচ্ছে যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত করার। এবার বিএনপির তরফ থেকে বারবার বলা হচ্ছে, বা আমি বলবো যে খানিকটা প্রেশারাইজই করা হচ্ছে যে নির্বাচনটা একটু দ্রুত করানোর জন্য। খুব স্বাভাবিক, কারণ এই নির্বাচন নিয়েই যত গন্ডগোল বা যা অশান্তি। এই জায়গায় দাঁড়িয়ে মির্জা ফখরুল, বিএনপির এক নেতা, তার একটা প্রতিক্রিয়া আমি একটু প্রথমেই শোনাবো। দেখুন কি বলা হচ্ছে বিএনপির তরফ থেকে, স্পষ্টভাবে এই নির্বাচন চাওয়া এবং ছাত্র আন্দোলনের কথা আবারও কোথাও যেন একটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা। কি বলছেন মির্জা ফখরুল, শোনাই আপনাদের। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, তাই না? এটা বললে আবার কিছু কিছু লোকজন একটু অসন্তুষ্ট হচ্ছে। আমরা বলেছি যে সংস্কারটা আমরা চাই। আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশের খালেদা জিয়া তিনি ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন। বাংলাদেশের কি হতে পারে ভবিষ্যতে 2030 সালে তা বলেছিলেন। সংস্কার, লোকে বলো এই সংস্কার কি জিনিস? সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না, তাই কি বুঝে? বলতে আমি আর ভোটটা দিতে পারি। বছর হয়ে গেছে ভাই স্বাধীনতার, কাউ কাউ কয় থেকে ওই 71 সাল ভুলে যাবে। 71 সাল আমরা ভুলতে পারি না। 71 সালে আমাদের একটা স্বাধীন দেশের জন্ম হয়েছে। এই যে অন্যায়, অত্যাচার, নির্যাতন, জিনিসপত্রের দাম বাড়েছে, কত সিন্ডিকেট কি আমরা তাও বুঝি না। এটা বুঝি যে আমার জিনিসের দাম আমার কৃষক ভাইরা পায় না, আর টাকা এগুলো ডবল দাম দিয়ে কিনতে হয়। মাঝখানে একটা মধ্যস্বত্বভোগী বলে একটা গোষ্ঠী থাকে, যারা আপনার কারসাজি করে মুনাফাটা নিয়ে তুলে যায়। আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান নাকি? তাহলে কিন্তু ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, ভাতের অধিকার টানার জন্য, এবং ন্যায় বিচার পাওয়ার জন্য, সামাজিক মর্যাদা পাওয়ার জন্য। আরিফুল সাহেব রয়েছেন, আরিফুল সাহেবের কাছে আসবো। আরিফুল সাহেব, এই মুহূর্তে তাহলে বাংলাদেশের দুটো অ্যাক্টিভিটিস চলছে। এক হচ্ছে নির্বাচন নিয়ে যা যা প্রস্তুতি নেওয়ার সেগুলো নেওয়া হচ্ছে একদিকে, আর অন্যদিকে ভারত বিদ্বেষী একটা মনোভাব কোথাও জাগিয়ে তোলা বা ফুটিয়ে তোলা বা জিইয়ে রাখার একটা চেষ্টা চলছে, যে কারণে এই ধরনের মন্তব্যগুলো আমরা মাঝে মাঝেই পাই। কলকাতা দখল করব, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করব, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে জঙ্গি অনুপ্রবেশের মতো ঘটনা ঘটছে, বা ধরুন এই সাম্প্রতিক সময় যে যে ঘটনাগুলো ঘটেছে, 174 জন জঙ্গিকে ছেড়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি, সেগুলো চলছে। তার মানে বাংলাদেশ এই মুহূর্তে দুটো কাজে ব্যস্ত, বাংলাদেশের সরকার দুটো কাজে ব্যস্ত। এক হচ্ছে ভারত বিদ্বেষ বজায় রাখার ক্ষেত্রে, আর এক হচ্ছে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে। তাই কি ধরে নেব? না,
আপনারা যারা শুনছেন সবাইকে বাংলাদেশের পক্ষ থেকে এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আপনার দুটো প্রশ্নই, যে একটা হলো তাড়াতাড়ি নির্বাচন, এটা বিএনপি দীর্ঘ 17 বছরেই বলা যায়, 16 বছর আওয়ামী লীগের এই সময়টুকু বিএনপি নির্বাচন বলছে, সঠিক নির্বাচনের কথা বলছে, গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসার কথা বলেছে। আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও সেটাই বলেছেন যে আমরা তাড়াতাড়ি যদি নির্বাচন চান, প্রয়োজন হলে আমাদের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন, সঠিকভাবে যেন সঠিক সময় নির্বাচনটা হয় সেজন্য প্রেশার ক্রিয়েট করার জন্য বলেছেন। উনি যথার্থই বলেছেন যে বাংলাদেশ, আপনি জানেন, সাংবাদিক হিসেবে আপনি জানেন এবং আমরা এদেশের রাজনৈতিক কর্মী হিসেবে আমরা জানি, দীর্ঘ আওয়ামী সরকারের 15টি বছর, সেই 8 সালের নির্বাচন থেকে শুরু করে পরবর্তী 18 সালের নির্বাচন বা আপনার 23 সালের নির্বাচন, সমস্ত নির্বাচনগুলো কোনো নির্বাচন হয় না বাংলাদেশে। এবং আমরা ভারত বিদ্বেষী নয়, ভারতের সাথে আমাদের সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল দীর্ঘজীবনী। সেক্ষেত্রে ভারতের সাথে ভারত এই নির্বাচনগুলো আপনার ম্যানিপুলেট করেছে এবং তারা একচেটিয়াভাবে তাদেরকে দ্বারা এই নির্বাচনটা যাতে কোনো রকমের, আপনি দেখেছেন যে জাতীয় পার্টি সেখান থেকে এসেছে, জাতীয় পার্টির নেতা এসে বলেছে যে ভারত যা যা বলেছে আমাদের সেটা বলা সম্ভব না। আমার কাছে কেউ জিজ্ঞেস করবেন না, সাংবাদিক এবং কোনো নেতা, আমি সেটা উত্তর দিতে পারবো না। এটা ভারতকে প্রেশার ক্রিয়েট করেছে যাতে আওয়ামী লীগের সাথে নির্বাচনে যায় এবং অন্য কোনো দল বা বিএনপি জামাত যাতে না যায়, সেজন্য তাদের উপর অত্যাচার, স্টিম রোলার। আপনি নির্বাচনগুলোর সময় আপনাদের খেয়াল নিশ্চয় থাকার কথা, আপনার সাংবাদিক মেধাবী লোক, সে সময় নির্বাচনে যারা এই কথা বলছেন আরিফুল সাহেব যে ভারত অন্য একটি দেশের নির্বাচনে মাথা ঘামিয়েছে, ম্যানিপুলেট করার চেষ্টা করেছে, তারা বিভিন্নভাবে এদেশের উপর প্রেশার ক্রিয়েট করেছে। কেন করবে আরিফুল সাহেব, কেন করবে ভারতের, কেন করবে সেই বিষয়টা আপনি বিগত সেই 71 সালের যুদ্ধ থেকে শুরু করে, আপনি তো নিশ্চয়ই কোনো অভিযোগের ভিত্তিতে কথাগুলো বলছেন, কোনো ডকুমেন্টেশন নিশ্চয়ই রয়েছে আপনার কাছে এই বিষয়গুলো, যেহেতু আপনি উত্থাপন করছেন, আমি কি সেটা এক্সপেক্ট করতে পারি আপনার কাছে? এই রকম যখন একটা অভিযোগ মারাত্মক আপনি করছেন, আমাদের কাছে সেই সময়কার, আপনি সেই সময়কার পেপার, পত্রিকা, টেলিভিশন যদি কালেক্ট করেন, আমি তো এখন হঠাৎ করে এসেছি, আমাদের অবশ্যই দলের কাছে রয়েছে, আপনার সেই সমস্ত যে ডকুমেন্টগুলো রয়েছে সেই সময় আপনাদের আচ্ছা আরিফুল সাহেব, কোন ডকুমেন্টে এই কথা বলা হয়েছে যে বিগত 53 বছরে ভারতের সঙ্গে বন্ধুত্ব, বাংলাদেশ থেকে ভারত বস্তা বস্তা টাকা লুট করেছে? নো সেই ধরনের কথা বিএনপির নেতা বলছেন মুক্তিযুদ্ধে জয়ের পর ভারতের সেনাবাহিনী লুটপাট চালায়, নব্য বাংলাদেশে লুটপাট করে ভারতের জনগণ, বাংলাদেশ ব্যাংক থেকে নির্বিচারে লুটপাট করেছেন শেখ হাসিনা। সেটা আপনাদের বিষয়ে কি হয়েছে আমরা জানি না, কিন্তু ভারত সেই সময় বস্তা বস্তা টাকা লুট করেছে কিসের, মানে আমি আধারটা জানতে চাইছি। 1971 সাল থেকে ভারত বাংলাদেশে আমরা সহযোগিতা এবং সহমর্মিতা তাদের কাছে আশা করেছি এবং বাংলাদেশে আপনি যেটা বলেছেন যে বাংলাদেশে ভারত বিদ্বেষী, আমাদের বাংলাদেশে কোনো লোকই ভারত বিদ্বেষী নয়, বা আমাদের দেশে যে আমাদের যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্মাবলম্বীর লোক অত্যন্ত শান্তিপূর্ণভাবে সুন্দর এক পরিবেশে থাকে। একই সময় আমাদের ঈদ এবং পূজা। 2 তারিখ শুনানিতে কি হবে আরিফুল সাহেব? 2 তারিখে এই যে প্রভুর শুনানি রয়েছে, কি হবে সেখানে? শান্তিপূর্ণভাবে বিষয়টা হবে? কোনটা এই যে যখন এই 2 তারিখ, আগামী 2 তারিখ 2রা জানুয়ারি চিন্ময় কৃষ্ণ প্রভুর এই শুনানি রয়েছে, সেইটা কি খুব শান্তিপূর্ণভাবে হবে? মানে আপনি যে শান্তির কথা বলছেন, মন্দিরে ভাঙচুর চালানো হচ্ছে, বিগ্রহ ভেঙে দেওয়া হচ্ছে, সনাতনীদের গায়ে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যে শান্তির কথা আপনি বলছেন, মানে এই যে শান্তিগুলো, শোনেন, আমার বাড়ি শিশুকাল থেকে, আমার বাড়ি 5টা বাড়ি মুসলমান, উজিরপুরে আমার বাড়ি 5টা বাড়ি মুসলমান, আর বাকি অন্ততপক্ষে 40-50টি আমাদের গ্রামে সমস্ত হিন্দুদের সাথে আমরা বড় হয়েছি। আজ পর্যন্ত আমরা কোনোদিন কোনো হিন্দুদের কোনো রকম নির্যাতন, কোনো রকম ঘটনা আমরা পরিলক্ষিত করিনি। তাহলে এগুলো কি হচ্ছে যে ছবিগুলো আমরা দেখছি আরিফুল সাহেব, কি হচ্ছে এগুলো? না, আপনি ছবিগুলো, এই যে অপপ্রচারের কথা, এগুলো আমার মনে হইতেছে যে আপনি কোনো এককালে কোনো সময়ের ঘটনাগুলো সেগুলো নিয়ে সংযুক্ত করে দিচ্ছে। আমি একটু আগে দেখলাম যে মন্দির ভাঙছে, এক হিন্দু ছেলেকে সেখানে গ্রেপ্তার করা হয়েছে। হিন্দুরা কেন মন্দির ভাঙবে, পূজা মণ্ডপী ভাঙবে? 5ই আগস্টের পরে আমাদের এখানে ভগবত প্রবক্তা নওয়াল কিশোর গোস্বামী বলেছেন, এক মিনিট আরিফুল সাহেব এক মিনিট, একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরতে হবে, আমি শুনবো আপনার কথা, ডেফিনেটলি আমি শুনবো, আমি আসবো, অনেকে রয়েছেন, সবাইকে একটু বলার সুযোগ দিই প্লিজ।
নল কিশোর গোস্বামী রয়েছেন, ভগবত প্রবক্তা। আমি একটু ওনার অভিজ্ঞতা শুনি, কারণ উনি যে সংগঠনের সঙ্গে যুক্ত গোটা বিশ্বে আরিফুল সাহেব প্লিজ 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 একটু কোঅপারেট করতে হবে প্লিজ। গোটা বিশ্বে এই সংগঠন রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, ওনাদের কাছে খবর আসে নিশ্চয়ই। অসত্য বলবেন কি ভগবত প্রবক্তা? দেখি শুনি। আরিফুল সাহেব একটু কানটা পরিষ্কার করে শুনুন কথাগুলো। হ্যাঁ বলেন। এটা বলবেন না শুনতে পাইনি বা একটু কানে আমি কম শুনি। হ্যাঁ বলেন বলেন। আপনাকে আমি খুব শ্রদ্ধা সহকারে বলছি, জি বলেন। আপনি যে কথাটা বললেন না, জি, যে বাংলাদেশে কোনো এরকম ঘটনা ঘটেনি। আমি বাংলাদেশে 2016 সাল থেকে আমি 17 বার গেছি বাংলাদেশ, 17 বার, ঠিক আছে। ইভেন আমি আবার 2 মাস পর আবার যাব। কিন্তু আমার নজরে 2016 সাল থেকে আমি যতবার বাংলাদেশে গেছি, বছর 3-4 বার আমি যাই, কিন্তু সব থেকে আপনার কথাতেই আমি আপনাকে বলে দেই, এই 5ই আগস্ট থেকে আজকে 22শে ডিসেম্বর পর্যন্ত আপনাদের বাংলাদেশের উগ্রবাদী সরকার যিনি বর্তমান বসে আছেন, জামাত, মৌলবী, উগ্রবাদী, উগ্রপন্থী যারাই ওখানে অবস্থিত বর্তমান রয়েছে, তাদের যে সুন্দরভাবে পরিপক্ত সুশৃঙ্খলবদ্ধভাবে যে শান্তির বাতাবরণ আপনার সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন, আমার মনে হয় সমগ্র বিশ্ববাসীকে আপনাদের বাংলাদেশ থেকে এই এত সুন্দর শান্তির পরিবেশ তৈরি করেছেন না, এটা শিক্ষা নেওয়া উচিত। কেন জানেন কি শিক্ষা কেমনভাবে নেবে? যেমন কথা আছে না, যেমন কুকুর তেমন তার মুগুর। আর একটা কথা আছে, জাত যায় না মরলে স্বভাব যায় না ধুলে। তো আমার মনে হয় এটা সম্ভবত আপনাদের ওখানকার শিক্ষা কালচার, যে একে অপরের প্রতি হিংসা করা, একে অপরের প্রতি ক্রোধ সৃষ্টি করা। আমি সমগ্র বহু জায়গা ঘুরেছি আমি, এখনও ঘুরছি, কিন্তু জেনে রেখে দিন আপনি যে কথাগুলো বলছেন এবং মনে প্রত্যেকটা কথা ডাহা মিথ্যে কথা। আপনি এমাত্র বললেন যে আপনারা মিডিয়ারা ওগুলো মিক্সিং করে দেখাচ্ছেন, বহু পুরনো ছবি বা ভিডিও বা কিছু ইত্যাদি। শুনে রেখে দিন, ভারতবর্ষের কোনো মিডিয়া, কোনো চ্যানেল, কোনো সাংবাদিক তার দায় পড়েনি, তার বাপের শ্রাদ্ধ পড়েনি, তার কান্না পড়েনি যে তারা এখানে বসে থেকে আপনাদের বাংলাদেশের ওই মিথ্যে প্রচার তারা করবে। এটা ভারত করে না, আর ভারত থাকাও পড়েনি। আপনারা করছেন, সেটাই দেখুন। আজকেও ঘটনা আপনাকে বলি, খোঁজ দিয়ে দেখুন ভালোভাবে, ফরিদপুরে কিছু ঘটেছে কিনা আমি আপনাকে দেখাতে পারি। গতকালকেও ঘটেছে, রোজ ঘটছে। এই যে বিগত 2 দিন আগে মিনা কর্মকারের যে পরিবার ঘটনা ঘটেছে, যে মেয়েটির গলায় অস্ত্রাঘাত করেছে, হসপিটালের মধ্যে আঙুল কেটে দিয়েছে, এটা কি মিথ্যা? আমাদের সিএন চ্যানেল বলুন, কলকাতা টিভি, যে কোনো চ্যানেল ভারতবর্ষে, তারা কি গেছিল বাংলাদেশ খবরটা জানার জন্য? তারা কি বলেছে? আপনারা দেখান দেখি, আমি এটা মিথ্যা বলতে পারবেন? আর সবথেকে বড় কথা হচ্ছে ওইখানকার পত্রিকাগুলোই এই ছবিগুলো দিচ্ছে নলবাসবাবু। আমি এটা খুব আমার অবাক লাগছে যে কেন যারা বাংলাদেশের প্রতিনিধি আমাদের সঙ্গে প্রতিদিন অনুষ্ঠানে বসছেন, আমাদের উপর দায় চাপিয়ে দিয়ে কোনো লাভ নেই, কারণ এই ছবিগুলো আমরা আপনাদের দ্বারাই পাচ্ছি, আপনাদের বিভিন্ন মিডিয়ায় আমাদের কাছে তুলে ধরছে। আমি নলকিশোরবাবু 1 মিনিট, আমি একটা বিরতিতে যাওয়ার আগে খুব ছোট করে একটু ঝন্টুদার কাছে যাব। হিন্দু পার্সেন্টেজ এই মুহূর্তে বাংলাদেশে, ঝন্টুদা, তাহলে বোধহয় আরও একটু সুবিধা হবে ওনার বুঝতে। আমি আপনাকে শ্রদ্ধা সম্মান জানিয়ে বলি, দেখুন, পরিসংখ্যানের ভিত্তিতে যদি আমরা বলি, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরকত সাহেবের সেই বিখ্যাত বইটা আপনার সরকার ব্যান করেনি, আপনারাও ব্যান করেননি। 2016 সালের 20 তারিখ নভেম্বর মাসে একটা বিখ্যাত বইয়ে তিনি বলেছিলেন 30 বছরের মধ্যে বাংলাদেশ হিন্দু শূন্য হবে। এবং এই এথনিক ক্লিনজিংটা আপনারা যে দলই থাকুক, আপনারা কেউ নিজেকে গণতান্ত্রিক বলেন, কেউ বলেন ধর্মনিরপেক্ষ, যাই বলুন, প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 1 ঘন্টার জন্য ওখানে হিন্দুদের এ বাংলায় আসা আটকানো যায়নি কেন? এটা ফার্স্ট প্রশ্ন। দ্বিতীয়, 2022-এর সেন্সাস এবং 74-এর সেন্সাসটা দেখুন, 7,63,98,000 হিন্দু গিয়ে দাঁড়ালো 7%, অর্থাৎ 23 থেকে 7। একটা জনজাতি, একটা মানুষ, একটা মনুষ্য প্রজাতির সংখ্যাটা কমে কখন বলুন দেখি?
যখন সে ভীত হয়, অনুকূল পরিবেশ পায় না। এ ভারতবর্ষে সংখ্যালঘু যেখানে বেড়েছে 51 সালের পর থেকে আজ অবধি, সংখ্যাটা 17 থেকে নতুন সেন্সাসে সেটা প্রায় 20 ধরবে, সেখানে কেন বাংলাদেশে হিন্দুর সংখ্যা গ্র্যাজুয়ালি কমছে? এতে তো একটা জিনিস পরিষ্কার হয় যে ওরা শান্তিতে নেই, ওরা পালানোর চেষ্টা করছে কন্টিনিউয়াস, এবং আপনারা এথনিক ক্লিনজিংটা করছেন। আমি বাংলাদেশের একটা উদাহরণ বলি, যে দেওয়ালে দেওয়ালে হিন্দু কলোনিতে লেখা হয় একটা দুটা হিন্দু ধর, সকাল বিকাল নাস্তা কর। এটা আমার কথা নয়, আপনার দেশ থেকে তারা খেয়ে আসা মানুষগুলো বলেন, তাদের অভিজ্ঞতার কথা। ইভেন আপনারা যখন একবার সরকারের মাঝখানে এসেছিলেন, সেই সময় সেই সংখ্যাটা পিকে চলে গেছিল, এটাও বরকত সাহেব বলে দিয়েছেন, 774 জন। এটা অস্বীকার করবেন যে এই যে অসহিষ্ণুর বাতাবরণটা আপনারা তৈরি করেছেন, সেটা পলিটিক্যালি শুধু নয়, সোশ্যালি, তার ফলে ওখানে হিন্দু শূন্য হচ্ছে, এবং আগামী 22 বছর লাগবে না, আগামী 5 থেকে 7 বছরে ওখানে হিন্দু শূন্য একটা পরিবেশ আপনারা তৈরি করতে চাইছেন, পলিটিক্যালি এন্ড সোশ্যালি। একদম, আমি একদম শুরুতে একটা প্রশ্ন রেখেছিলাম, আমি আজিজুল্লাহর কাছে ওটার উত্তর নেব খুব সংক্ষেপে, একটা বিরতিতে যেতে হবে। সেটা হচ্ছে মুসলিম কান্ট্রির বলতে আমরা যা বুঝি বা যা চরিত্র বুঝি, বাংলাদেশকে ধীরে ধীরে সেদিকে এগোচ্ছে। আমরা কিন্তু এতদিন বাংলাদেশের মানে ক্ষেত্রে এই সংখ্যাগুলো ব্যবহার করিনি। আজিজুল্লাহ খুব সংক্ষেপে। বাবুর একটা কথা না বলে না কেটে থাকতে পারছি না। এখানে এই তথ্যের মারপ্যাচটা অদ্ভুত জিনিস। হিন্দুর সংখ্যা কমছে না হিন্দুর শতাংশ কমছে, এই দুটো জিনিস মানতে হবে। 1951 সালে মানে পাকিস্তান, পূর্ব পাকিস্তান যখন হয়, তখন সেখানে হিন্দুর যে সংখ্যা সেটা ছিল 89 লক্ষ, কোটি ছিল না। আজ সেখানে 1.5 কোটি, 1.50 লক্ষ, কম বেশি। তার মানে কি হিন্দুর জনসংখ্যা বেড়েছে, জনসংখ্যা কিন্তু কমেনি, এবং শূন্য হওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই। প্রশ্নটা কি শতাংশ কমেছে, এইটা বুঝতে গেলে এই তো আমাকে বলতে আপনার হঠাৎ এত গায়ে লাগলো কারণ আমি আমি বলি এই তো এখানে বসে বাংলাদেশের দালালি করবেন না, এখানে বসে বাংলাদেশের দালালি করবেন না, এখানে বসে বিএনপি জামাতের দালালি করবেন না। হাত দিয়ে মাছ একদম কাটতে যাবেন। আরে আপনার বিজ্ঞান দালালি করতে হলে বাংলাদেশের আমি একটু শুনে নিই। এক মিনিট, হ্যাঁ প্লিজ তথ্য কথা বলুন। এইটা ঘটনা কি না, 1 কোটি ছিল না। দাঁড়ান, বেশি কথা বলবেন না। এটা ঘটনা তো 1951 সালে বাংলাদেশে, আজকের যে বাংলাদেশ, তখনকার পূর্ব পাকিস্তান, তখন হিন্দু জনসংখ্যা 1 কোটি ছিল না। 74-এ অদ্ভুত ব্যাপার তো, বললে পুরোটা বলুন, কত ছিল? বললে পুরোটা বলুন। 47 এখন বিভ্রান্ত করে লাভ নেই। এখন বিভ্রান্ত তো আপনি করার চেষ্টা করছেন। 74-এ 7 কোটি 63 লক্ষ 98 হাজার। মূর্খের মতো কথা আমি বলছি না, ওদের সেন্সাস রিপোর্ট আছে। গায়ে লাগলো কেন? কোথায় আছে তুমি সোর্স দেখাও। 1 মিনিট সোর্স দেখাও। আজিজুলদা, আপনারা তো মনে আচ্ছা, কারণটা আমি বলিনি। কষ্ট হচ্ছে কেন? কারণটা আমি সংখ্যা কমেনি, এটা তো অদ্ভুত ব্যাপার। আমি কারণটা বলছি। আচ্ছা, আমি যদি একে না শুনতে পারি, খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা হচ্ছে, একে শুনতে না পারলে কিন্তু বুঝতে পারবো না। প্লিজ একটা বিরতি নেবো আমি, প্লিজ একটা বিরতি নিয়ে আমি আসবো। আজিজুল্লাহ আসবো। ফিরে এলাম বিরতির পর, আজিজুলদার কাছে যাবো। আজিজুল্লাহ, আমি বলি, তারপর সবাই বলুক, তাদের যুক্তি আছে না। বিষয়টা হচ্ছে যে আমরা একটা ন্যারেটিভ তৈরি করি, সেটা হচ্ছে যে ওপার বাংলা থেকে হিন্দুরা পীড়িত হচ্ছে, সংখ্যালঘুরা পীড়িত হচ্ছে, এপার বাংলায় আশ্রয় নিচ্ছে। ঘটনা এটা হচ্ছে, এটা হয়েছে। কিন্তু হিন্দু শূন্য হওয়া বা হিন্দু জনসংখ্যা কমে যাওয়া, এই দুটো জিনিসকে এক না করে এর আরো গভীরে যেতে হবে। ধরো বাংলাদেশ কেন, ভারতবর্ষ, আমি যদি ভারতবর্ষের কথা বলি, মুসলিম জনসংখ্যার হার বেড়েছে, হিন্দু জনসংখ্যার হার 47-এর পর কমেছে। এর কারণ বুঝতে গেলে দুই কমিউনিটির ফার্টিলিটি রেটটাকে যদি না বুঝি, তাহলে কিন্তু এটা বোঝা যাবে না। আমি যশবাবু আর আমি, ও হিন্দু আমি মুসলমান, এখন যদি পপুলেশন করি, আমরা এই যে কত 50-50 হচ্ছে, আজ থেকে 20 বছর পরে আমার সন্তান হলো, আমি একদম পারফেক্ট কথা বলছি, আমার সন্তান 6টা হলো, ওর 2টো হলো। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। আমার 6 প্লাস আমি, আমার স্বামী স্ত্রী 8,
ওর কটা হলো 4টা পার্সেন্টেজ করুন, কত হয়? এই অঙ্কটা যদি না বোঝেন, শুধুমাত্র ওপার বাংলা থেকে হিন্দুরা আসার ফলেই হিন্দু কমে যাচ্ছে, হিন্দু কমছে না, জনসংখ্যার হারে মুসলমানদের ফার্টিলিটি রেট যেহেতু বেশি তুলনামূলকভাবে, মুসলিম জনসংখ্যা যে হারে বাড়ছে হিন্দু জনসংখ্যা সেই হারে বাড়ছে না। এর ফলেই সেখানে বাংলাদেশে 1951 সালে 1 কোটি লোক হিন্দু ছিল না, এখনো সেখানে 1.5 কোটি হিন্দু জনসংখ্যা রয়েছে। এই অঙ্কটা বুঝতে গেলে কোনো বিজ্ঞানী হতে হয় না, কোনো সোশ্যাল সায়েন্টিস্ট হতে হয় না। আমি প্রথমেই বলি, দেখো আমি এমন কিছু বলবো না যাতে ওদের কথাগুলো বিএনপির কথা স্ট্যান্ড করে। বরকত সাহেবের নোটে 1974 সালে মোট জনসংখ্যা 7,63,98,000-এর মধ্যে 1,03,13,000 মানে 13% যে হিন্দু ছিল। উনি বারবার বলছেন হিন্দু সংখ্যাটা কমার বড় কারণ হচ্ছে ওখানে এথনিক ক্লিনজিং, ধর্ম পরিবর্তনের প্রেসার দেওয়া, ভীত সন্ত্রস্ত হিন্দুদের ইমিগ্রেশন ভারতে ঢোকা। এই তথ্যটা বাংলাদেশ সরকার কিন্তু মেনেছে, কারণ এই বইটা ব্যান করেননি। আমি আবারও বলছি, কোন জনসংখ্যা ফার্টিলিটি, দুটো সম্প্রদায় ফার্টিলিটি রেটের হার যদি অঙ্কে ফেলা যায় জেনেটিক্যাল ম্যাথে, কোনোভাবে বাংলাদেশের এই যে কোনো মানুষ বুঝবে পার্সেন্টেজ কমার তোমার বরকতের বই দিয়ে কিছু বলবে না লোকে। আমি যেটা বুঝলাম মানুষ বুঝে যাবে। আরে তুমিও বোঝো, আমি যেটা বুঝলাম ওটাই অঙ্ক। আরিফুল সাহেব কোথায় সমর্থন করছেন না? এক মিনিট ঝন্টুদার বক্তব্যকে প্লিজ আমি একটু আরিফুল সাহেবের উত্তরটা একদম ওয়ান লাইনার একটু নিয়ে দীপ্তাশ্বর কাছে যাব। আরিফুল সাহেব, আপনি কি সমর্থন করলেন না ঝন্টুদার বক্তব্য? না না, কার বক্তব্য? ওনার দেশের লোক, এই যে দাদা বলতেছে, এই যে এর আগে দাদা বললেন যে 79 1 কোটির নিচে ছিল, এখন 1.5 কোটি। ফার্টিলাইজ, এটা 100% বিজ্ঞান, সায়েন্টিফিক। এই সায়েন্টিফিক কথাটা আপনাকে বিশ্বাস করতে হবে। আর আপনারা যারা বাংলাদেশ সম্পর্কে এই যে বলছেন যে বাংলাদেশ থেকে ভারতে চলে যাচ্ছে বা বিভিন্ন রাষ্ট্রে চলে গেছে, বাংলাদেশ থেকে কত হিন্দু বিদেশে কাজ করতেছে সেটা ডাটা করেন। তারপর বাংলাদেশের মানুষগুলোর মধ্যে আপনারা আসেন সবাই, অল অফ ইউ। আমি রিকোয়েস্ট করতেছি আপনারা যারা সাংবাদিক সবাই আসেন। বাংলাদেশের ভূখণ্ডে অত্যাচার হচ্ছে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার চারপাশে শুধু আমি আসবো আরিফুল বাবু। না না, এটা তো করবেন না ভাই, জোর করে তিলক মুছে দিয়ে টুপি পরে আল্লাহু আকবার বলেন। আচ্ছা না, উনি আরিফুল বাবু অনেক কথা বলছেন তো। না না, আরিফুল বাবু একটু শুনুন না, আরিফুল বাবু একটু শুনুন, একটু শুনুন। না না, একটু শুনুন না, খালি আপনি বলে যাবেন নাকি? এটা তো বাংলাদেশ নয়, এখানে এখনো ভারতবর্ষ আছে। কাজে আপনাকে একটু শুনতে হবে। আপনি তো বলছেন ওখানে ওদেশে হিন্দুরা খুব শান্তিতে আছে। আপনার দেশের সংবাদ মাধ্যম ডেইলি স্টার এবং আরও বেশ কয়েকটি সংবাদ মাধ্যম তারা পরিসংখ্যান দিয়েছে একদম জেলা ধরে ধরে। 5ই আগস্টের পর থেকে এ যাবৎ 2010 খানা শুধুমাত্র হিন্দুদের ওপরে আক্রমণ হয়েছে। আর আপনি বলছেন শান্তিতে আছে। যদি শান্তিতে থাকে আপনারা মাঝে মাঝে এই যে মন্দির পাহারা দেন, কাদের হাত থেকে মন্দির বাঁচাতে পাহারা দেন? আরো বলি, আপনারা বলছেন ভোটে কারচুপি। 2001-এ আপনারা যে ভোটে জিতেছিলেন সেই ভোটে কারচুপির কি কি অভিযোগ উঠেছিল? এবং আমার কথা বলছি না, আপনাদের দেশের বুদ্ধিজীবী হুমায়ুন আহমেদ তিনি বই লিখেছিলেন। আরিফুল সাহেব একটু শোনার ধৈর্য রাখুন প্লিজ। আপনার সময় কেউ বলেনি, প্লিজ একটু শোনার ধৈর্য রাখুন। পাকসার জমির সাতবাদকে আপনারা ব্যান কেন করেছিলেন? কেন এবারে ক্ষমতায় এসে শাহরিয়ার কবিরকে জেলায় ঢুকিয়েছিলেন? কারণ আপনাদের ভয় ছিল যে শাহরিয়ার কবির আরেকটা শ্বেতপত্র প্রকাশ করবেন। 2001 থেকে 2008 বিএনপি এবং জামাতের শাসনকাল, সেই সময়ে যখন শ্বেতপত্র প্রকাশ হয়েছিল সেখানে প্রায় 4,500 হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানদের উপরে অত্যাচারের ঘটনা নথিভুক্ত হয়েছিল। এই হচ্ছে বিএনপির পরিচয়। বিএনপির পরিচয়, তারা চট্টগ্রামে তাদের নেতা তারেক রহমান জিয়া সে চট্টগ্রামে অস্ত্র আমদানি করেছিল উত্তর পূর্ব ভারতে ঢোকাবে বলে। এখন সে দেশ থেকে পলাতক। এখন ইউনিসেফ সরকারও তাকে দেশে ঢুকতে সাহস করতে দিতে পারছে না। আজকে আপনারা বলছেন 2001 থেকে 2008 আপনারা স্লোগান দিতেন বাংলাদেশের গ্রামে গ্রামে পাক পাক পাকিস্তান, হিন্দুর মাতার মুসলমান, এই স্লোগান আপনারা দিতেন সেই সময় এবং হিন্দু মেয়েদের তুলে নিয়ে যেতেন, অত্যাচার করতেন। আজকে আবার নতুন করে শুরু করেছেন। শাক দিয়ে মাছ ঢাকা যায় না আরিফুল বাবু। শুনে নিন কতগুলো পরিষ্কার করে কথা। ভারতবর্ষের কোনো দায় পড়েনি
যে আপনাদের দেশের নির্বাচন নিয়ে নাক গলাবে। 1971-এও আপনারা আমাদের কাছে এসেছিলেন, আমরা আপনাদের সাথে যাইনি। আপনারা এসেছিলেন পাকিস্তানের বলেছে যে জামাত বিএনপি ক্ষমতা আসবে, সুতরাং আপনারা নির্বাচনে এবং জামাত এরাই ছিল সেদিনকার রাজাকার এবং আলবদর। আজকে আপনার বিরুদ্ধে কষ্ট হচ্ছে। আরিফুল সাহেব কারো কথা শোনা যাচ্ছে না, প্লিজ একটু শুনে নিন। আপনি তো প্রথম দিকে বলেছেন একদম আনইন্টারাপ্টেড বলেছেন, প্লিজ একটু শুনে নিন। প্লিজ আমি রিকোয়েস্ট করছি আপনাকে একটু শুনে নিন, প্লিজ প্লিজ আগে একটু শুনে নিন। আপনি বেছে নিয়েছেন হিন্দুদের উপরে অত্যাচার, কেন চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের শুনানি হতে দেন না? কি এত ভয় আপনাদের? বিপ্রদাস সে যদি ছবি তুলে প্রকাশ করে দেয় যে আগুন লাগানো হচ্ছে হিন্দুদের বাড়িতে, কেন সেই বিপ্রদাসকে আপনারা জেলে ঢোকান? এর কোনো উত্তর আপনার কাছে নেই। আপনারা বলছেন আপনারা ওখানে স্লোগান দিয়েছিলেন তথাকথিত মেধাবী আন্দোলনে, হাতে যাদের লাল তাগা তাদের ভারত ভাগা। এটা কোন মেধার পরিচয় ছিল? কিসের মেধার পূজা করছিলেন আপনারা তখন ওখানে? আজকে বিএনপি লম্বা লম্বা কথা বলছে। বিএনপির শাসনকালে পূর্ণিমা রানী সিলের ঘটনা আপনারা ভুলে গেছেন? আমরা ভুলিনি। পূর্ণিমা রানী সিলকে কি করা হয়েছিল, কতটা অসহায় হলো। আরিফুল সাহেব একটু উত্তরটা নিয়ে নিই, আমি একটু উত্তরটা নিয়ে দিতে আসলে করে যাও। একটু উত্তরটা নিয়ে নিই। আরিফুল সাহেব বলুন বলুন বলুন। দালাল এখানে বসে আপনারা কি একটু উত্তরটা নিন প্লিজ। একদম অসভ্যের মতো কথা বলবেন না। দালাল বসিয়ে পারলে যাবেন না। আপনাদের এখানে জবাব দিতে হবে। এবং এই যে লাইটটা বন্ধ করুন, যাকে যাকে বলতে পারে। এক মিনিট দীপ্তাশ একটু শুনে নিই। আরিফুল সাহেবের কথাটা একটু শুনে নিতে। একটু শুনে নিই প্লিজ। ব্যক্তিগত আক্রমণ একটু এক মিনিট। আমরা যে অনুষ্ঠানটা করছি আমার দুই দেশের মানুষের জন্য, প্লিজ এইভাবে ঝগড়াঝাটি করে কারোর কাছে কোনো কথা স্পষ্ট হচ্ছে না। আজিজুল দা দীপ্তাশ এখানে বসে দালালি করবেন না। এইভাবে যদি কথাবার্তা বলেন ঝগড়া করতে থাকেন তাহলে কিন্তু এই অনুষ্ঠানটাকে এগোনো যাবে না। প্লিজ 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 দীপ্তাশ আমি রিকোয়েস্ট করছি এই ধরনের ব্যক্তিগত আক্রমণগুলো করো না ভাই, প্লিজ প্লিজ। আমি বলছি তো তোমার বক্তব্যের সময় তুমি বলো, 100 বার বলো, কিন্তু এইভাবে ব্যক্তিগত আক্রমণ করো না প্লিজ। আমি রিকোয়েস্ট করছি তোমাদের, প্লিজ। আমি আরিফুল সাহেব এক মিনিট আমি একটু সবাইকে একটু শান্ত হতে বলছি। একটা ব্রেক নেব প্লিজ, একটা ব্রেক নেব। বিরতির পর ফিরে এসে শেখ হাসিনার যে প্রত্যর্পণ বিষয় সেইটা আবার একটু তুলতে চাইবো আমি। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিক্রিয়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, তিনি কি জানাচ্ছেন ভারতীয় বিদেশ মন্ত্রককে অনুরোধ করে, সেই প্রতিক্রিয়া নিয়ে ফিরছি প্লিজ। তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। আমি এটা একটুখানি জানার চেষ্টা করবো। প্রথমে একটু আর্যদার কাছে আসি। আর্যদা, এই যে ভারতের কাছে আবেদন রাখা হচ্ছে বিদেশ মন্ত্রকের কাছে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর আবেদন, এটা কি খুব স্মুথ ওয়েটা? না, একদমই স্মুথ না। আর ওনারা ফেরত চাইছেন কোন অধিকারে? ফার্স্ট অফ অল আপনি ফিরে যান ওই কোটা আন্দোলনের প্রথম দিকে ঢাকা ইউনিভার্সিটিতে কি স্লোগান তোলা হয়েছিল? তুই কে, আমি কে, রাজাকার। এই রাজাকাররা কারা ছিল? যারা ওই অপারেশন সার্চলাইট আর হিন্দু নিধন যজ্ঞে পাকিস্তানিদের সাথ দিয়েছিল, সঙ্গ দিয়েছিল। তো তারা আজকে চিহ্নিত করে দিয়েছে তাদেরকে। সেলফ আইডেন্টিফিকেশন আমরা বলি না, তো সেলফ আইডেন্টিফিকেশন। তো এই রাজাকাররা আজকে আপনার পুরো পাকিস্তানটাকে ডমিনেট করছে, অত্যাচার করছে। আপনি একটা জিনিস ভাবুন যে এখানে তারা কোন এতে বলে এই দখলদাররা, রাজাকাররা, ইউনুসরা, এই তয়েদ হোসেনরা, তো এরা কোন অধিকারে বলে যখন তারা নিরীহ সাধারণ মানুষকে মারে, কেটে দেয়, আঙুল ঝুলিয়ে দেয়, মেরে দেয়। ইসকনের যে আপনার যাকে অ্যারেস্ট করেছে উইদাউট এনি রিজন, তার হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে দেয় না। তো এই রাজাকারদের হাতে ফেরত দেওয়া হবে শেখ হাসিনাকে, মামার বাড়ি।
ইন্ডিয়া 2013 সালে জেনে রাখবেন, আর আজকে একটা খবর আসছিল না, ওই জুলফিকার কাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে নাকি আসছে ত্রিপুরা দিয়ে। একটা জিনিস জানবেন, আমাদের ওই 15 মিনিট কথা বলেন না, আমি আজকে বলে দিচ্ছি আপনাদের এই চ্যানেলে 15 সেকেন্ড লাগবে না, ওই দেখবেন যারা বলছে তারা নেই, আর তারা কারা তাদেরকে ভ্যানিশ করে দিল তাদেরকেও পাবেন না, ঠিক আছে? এটা পাকিস্তান বুঝেছে, পাকিস্তান হাড়ে বুঝেছে, তো তাদেরকে তারা বলে আননোন মেন। হ্যাঁ, তো আমাদেরকে খুঁজে পাবেন না, যারা করলো তাদেরকে খুঁজে পাবেন না। আর 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 ওই যে ওই সেপ্টেম্বর 2013 সালে একজন দরগায় যাচ্ছিল, ঠিক আছে, আমি কোনো ধর্মকে অসম্মান করে কথা বলছি না, কিন্তু সে দরগায় যাওয়ার কোনো তার অধিকার নেই। সে ভারতবর্ষের শয়ে লোককে মেরে পাকিস্তানে পালিয়ে গিয়ে বসে আছে। সে একটুর জন্য বেঁচে গেছিল, একটুর জন্য, তারপর থেকে সে আর সূর্যের আলো দেখেনি। ওই পাকিস্তানি আর্মির আশ্রয়তে আছে, তার নাম হচ্ছে দাউদ ইব্রাহিম। নামটা আবার শুনে রাখুন, কান খুলে যারা শুনছেন, ওই বাংলাদেশের রাজাকাররা, তার নাম দাউদ ইব্রাহিম, ঠিক আছে? আর একজন কেঁপে বসে আছে, দুজন, আপনার লস্করে তৈয়বার চিফ আর জৈশে মোহাম্মদের চিফ। যা জাহাজে আনছেন, ওই জাহাজ কিন্তু যে কোনো দিন ব্লাস্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? আর ওই যা অস্ত্রগুলো আসছে, ওই 40 টন নাকি বিস্ফোরক এনেছেন। আমি এটা অথেন্টিসিটি কি আমি জানি না। ওই 40 টনে বাংলাদেশের কোথায় কি আছে না আছে সেই সব জায়গায় যাবে, বিস্ফোরণ হবে, কিন্তু ভারতে কোনো মিস অ্যাডভেঞ্চার চালাবার চেষ্টা করবেন না। তো হাসিনাকে ফেরত দেওয়ার কোনো প্রশ্নই নেই এখানে, না তসলিমা নাসরিন, হাসিনা, কেউ যাবে না। বেশ আমি আর্যদাকে একটু এখানে বিরত করব, আমি ঝন্টুদার কাছে আসবো। আর এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা এখানে আর্যদা উত্থাপন করার চেষ্টা করলেন। জিকারুল্লাহ ত্রিপুরা হয়ে কলকাতায় প্রবেশ করার কথা, এই জিকারুল্লাহ বাহিনীর নাকি বড়দিন এবং বর্ষবরণে, যেটা আমি একদম শুরু করেছিলাম, যে বড়দিন এবং বর্ষবরণে কলকাতায় নাকি বা মানে বাংলা বা ভারতের বিভিন্ন জায়গায় নাকি হামলা চালানো হতে পারে। আমি এই প্রসঙ্গেও আসবো, অনিলবাবু আমাদের সঙ্গে রয়েছেন, কিন্তু তার আগে শেখ হাসিনা প্রত্যর্পণ এত সোজা পথে বা স্মুথলি যেটা বলছেন যে হ্যাঁ চাইছি ফিরিয়ে দাও, সম্ভব কিনা ঝন্টুদার কাছে একটু উত্তরটা নিয়ে। ভারতের সাথে 2013-তে যে প্রত্যর্পণ চুক্তিটা বাংলাদেশে হয়েছে বা অন্য দেশে, ভারতের প্রত্যর্পণ চুক্তি যে কোনো দেশের সাথে যখন হয়, একটা ক্লজ আছে, সেই ক্লজে 4টি উপধারায় বাংলাদেশে এই মুহূর্তে শেখ হাসিনাকে দেওয়ার আইনি কোনো প্রভিশন কোথাও নেই। এটা বাংলাদেশ জেনে নিয়ে কিন্তু সইটা করেছে শেখ হাসিনা 2013-তে। এটা এখন বিজেপি সরকার নয়, তৎকালীন মনমোহন সরকারের সাথে। ক্লজে প্রথম পরিষ্কার বলা আছে, পলিটিক্যাল অভিসন্ধি থাকলে তাকে প্রত্যর্পণ করতে বাধ্য নয় এই চুক্তিতে। আপনারা কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনাকে রাজনৈতিক অভিসন্ধির কারণে ডেকে পাঠাচ্ছেন। বাংলাদেশে ওনার বিরুদ্ধে যে কটা মামলা এই মুহূর্তে বিভিন্ন কোর্টে চলছে, প্রাইমারি ফেসিতে কোনোটাতেও স্ট্যান্ড করাতে পারেননি, অন্তত উপযুক্ত সেই প্রমাণগুলো ভারতকে দিতে পারেননি, যে প্রমাণাদির জন্য এটা হয় যে হত্যা, গুম খুন এগুলোর স্ট্যান্ড করে। এটা দ্বিতীয়, ভারতের সাথে বাংলাদেশের চুক্তির আরেকটা বড় পার্ট ছিল যে একটা দেশ যখন কোনো প্রত্যর্পণের জন্য উপযুক্ত দেখাবে যে এটা কারণ, তাকে দিন। তার সাথে প্যারালালি ওই ব্যক্তির যদি প্রথম দেশের কোনো অভিযোগপত্র না থাকে, তাহলে সেই শর্তে কিন্তু ভারত বা ভারতের সাথে যুক্ত আরেকটি দেশ দিতে বাধ্য নয়। 4টা ক্লজের পুরোটাতেই শেখ হাসিনাকে আপনাদের পাওয়ার কোনো রকম কোনো আইনি অধিকার এই মুহূর্তে নেই। আমি আপনার মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে বললাম, আপনারা ক্লজটাকে ভালো করে চেক করবেন। চ্যানেলের মাধ্যমে আপনাকেও আমি পাঠিয়ে দিতে পারি 2013-এ মনমোহন সরকারের সাথে হাসিনা সরকারের। আর লাস্টতম যেটা, সেই সময় একটা স্টেবল গভর্নমেন্ট যারা পলিটিক্যালি জিতেছিল ভোটে, তাদের সাথে চুক্তিটা হয়েছিল। চুক্তির একটা বড় ক্লজ ছিল যে কোনো রকম অবৈধ পিছন দরজা দিয়ে হাইকোর্টের পারমিশন নিয়ে সংবিধান বিরোধী কোনো একটি সরকার বসলে তাকে কোনো প্রত্যর্পণ করা যাবে না। মনে রাখবেন একটা জিনিস, যে ভারতে 26/11 হামলার অন্যতম মুখ তাহাউক হোসেন রানাকেও কিন্তু ভারত 16 বছরে পায়নি, কারণ জটিলতাগুলো এমন জায়গায়, এই প্রত্যর্পণের ক্লজগুলো এমন জায়গায়। ফলে
এটা জেনে রাখুন, আপনার সরকারকে আমরা এই চ্যানেলের মাধ্যমেই প্রত্যর্পণে সে এটা দেবো, কারণ আপনারা তো সব পুড়িয়ে ফেলেছেন, পার্লামেন্ট লুট করে ফেলেছেন। ফলে নেই কাগজটা, আমি জানি, কাগজটা পাঠাবো এবং আন্তর্জাতিক আদালতেও অ্যাপিল করতে পারবেন না কিছু করতে। খুব সংক্ষেপে একদম বিরতি দেব। খুব সংক্ষেপে কি জানেন তো, এই যে বিএনপি দলটার উদ্ভব কোথা থেকে? যারা 71-এর আগে রাজাকার আলবদর ছিল তারাই তারপরে বিএনপি হয়েছে। বিএনপি যিনি ছিলেন জিয়াউর রহমান, তার কীর্তি কী ছিল? যে জাতির জনক শেখ মুজিবকে তারা গুলি করে মেরে দিয়েছে, তারা খুন করেছিল, তারপরে বিএনপি ক্ষমতায় আসে। তো আজকে ওরা চাইছে যে বেসিক্যালি মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাসটা মুছে দিয়ে একসময় ছিল পূর্ব পাকিস্তান, সেখান থেকে এখন পূবের পাকিস্তান হতে চাইছে। সেই জন্য ওরা চাইছে যে হাসিনাকে নিয়ে হাসিনাকেও মেরে দিয়ে এবং ওরা পুরোপুরি মানে হিন্দু শূন্য করে দিয়ে ওরা একটা ওদের অনেক দিন ধরে বিএনপির স্লোগান আছে। 2001-এ যখন বিএনপি ভোট যুদ্ধে লড়েছিল এবং তারপরেও স্লোগান ছিল ওদের যে বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। তো এই স্লোগান ওদের বরাবরই ছিল। ওরা ওই স্বপ্ন দেখে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি জানেন তো, এই যে মুসলিম বিশ্ব করে তুমি বেশ কয়েকবার বললে দেবারতী, আমি পৃথিবীর বেশ অনেকগুলো দেশ তো ঘুরেছি, আমি দেখেছি যে বাংলাদেশি, মানে আমি বলতে চাই না কথাটা, কিন্তু বাংলাদেশি মুসলিমদের তাদের সারা বিশ্বে কী পরিচয় এবং তাদের কিভাবে দেখা হয় এবং তাদের সেই সমস্ত দেশগুলোতে প্রবেশাধিকার নিয়ে যে কী পরিমাণ কড়াকড়ি তোমাদের ধারণার বাইরে। আজকে বাকি মুসলিম বিশ্ব যদি তুমি দেখো, কাতার, সৌদি আরব, এরা ক্রমশ এগিয়ে যাচ্ছে। আর বাংলাদেশ তখন দেখবে একসময় ওরা সৌদি আরবকে খুঁজতো, এখন পাকিস্তানকে খুঁজছে, ওরা ক্রমশ পিছিয়ে যাচ্ছে এবং ওরা পিছিয়ে যাবেই। বেশ, আমি একটু অনিলবাবুর কাছে যাই, কারণ এই যে প্রসঙ্গটা এখানে উত্থাপন করলেন আর্যদা, খুব ইম্পর্টেন্ট বিষয় যে দেশের অরক্ষিত সীমান্ত পেরোনোর চেষ্টায় একদিকে যেমন পাক জঙ্গি গোষ্ঠী সূত্র মারফত বিভিন্ন খবর আমাদের কাছে বিভিন্ন সময় আসছে, হিট অ্যান্ড রান গ্রুপের জেহাদিরা আনসারুল্লাহ বাংলা টিমের নির্দেশে কলকাতা সহ একাধিক এলাকায় হামলা চালানোর পরিকল্পনা করছে। বড়দিন, নতুন বছর উদযাপনের সময়, অর্থাৎ ফেস্টিভ মুডে যেই সময় থাকবে মানুষ, সেই সময় ধরনের হামলা হতে পারে। এক্ষেত্রে কতটা মানে সচেতন বা অ্যাওয়্যার এ রাজ্যের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী? আমি একটু অনিলবাবু আপনার কাছ থেকে জানতে চাইবো, কারণ যারা টার্গেট মানে হতে পারেন সেটা হচ্ছে রাজনীতিবিদ বা বুদ্ধিজীবী, ব্লগার, গণমাধ্যমের কর্মীরা। অনিলবাবু, আপনার কি মূল্যায়ন এই বিষয়ে? ব্যাপারটা হচ্ছে, এরা তো বরাবরই এই ধরনের চেষ্টাই করে, যেখানে অনেক বেশি গ্যাদারিং হয় সেইখানে এটা এই ধরনের ব্লাস্ট বা সাবভার্সিভ অ্যাক্টিভিটিগুলো করে, এতে ক্যাজুয়ালিটি অনেক বেশি হয়, সেন্সেশনটা বেশি হয় এবং ওদেরও নাম হয়, নাম তো না দুর্নাম হয়। আর যে দুর্নাম আজকে অর্জন করেছেন বিভিন্ন জায়গায় টেররিস্ট পাঠিয়ে, যে পাকিস্তান আজকে টেরর কান্ট্রি বলেছে, আজকে হয়ে গেছে সর্ব জায়গায় একটা হেট্রেড অবস্থা তাদের। আজ এমনকি আরব কান্ট্রিগুলো তাদের পছন্দ করে না। এবং সবচেয়ে মজা হচ্ছে, এরা প্রতি পদে পদে 3-4টে জিনিস আমি তো বসে বসে দেখি পাকিস্তানেরও এবং দেখি এদেরও একই ডিএনএ। তো এরা 3-4টে জিনিস খুব ভালো শেখে, 8 থেকে 80 বছর 3-4টে জিনিস একদম শিখে নেয়। দেখবেন আপনি চ্যানেলগুলো ঘুরিয়ে, হিন্দুস্তান বলে হিন্দুস্তান দুশ্মন মুলুক হ্যায়, গায়ের মুসলমান কাফের হ্যায়, ও লোক কতল করনা জায়েজ হ্যায়। আর আরেকটা বলে এদের কতল করতে জান গেলে তারা 72টা হুর পাবে, জান্নাত মিলেগা, ওরা 72 হুর মিলেগা। 8 থেকে 80 একদম একই স্টিরিওটাইপ। হিন্দুস্তান দুশ্মন হয়, হিন্দুস্তানের হচ্ছে ওদের পাকিস্তানের সেনাবাহিনী অনেক 1 নম্বর, 4টে লড়াই বুঝে গেছে। এখন ওদের নির্লজ্জ, তাই নইলে 71-এর সেই ছবিগুলো পাঠিয়ে দিলেই বুঝতে পারছে। এরা তো পড়াশোনা, তো যারা শিক্ষিত মানুষ তারা এইসবগুলো করে না। আমাদের দেশে যেমন ওই 30% হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে এরকম বলারও লোক আছে। বিধায়ক আবার তারা জনপ্রতিনিধি, আবার এমন লোকও আছে যে আমরা মেজরিটি হয়ে যাব। মেজরিটি হলে কি হয় সে তো বুঝতে পেরেছেন, কাশ্মীরে দেখেছেন যখন কাশ্মীরে হিন্দু পুরোহিতদের যখন মেরে দিয়েছে কোনো খবরই কিছু বলেননি, কোনো খবরের কাগজে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলো তখন চুপচাপ ছিল। মানে তখন বললে নাকি সেটা। বাবু, আমি মানে আমার যেটা মানে জিজ্ঞাস্য বা যেটা চিন্তার জায়গা, সেটা হচ্ছে পরিচয়পত্র সহজেই তৈরি হয়ে যাচ্ছে এই বাংলায়। জঙ্গিরা সেফ করিডোর হিসেবে বাংলাকে ব্যবহার করছে, বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে, খাগড়াগড় সহ আরও বেশ কিছু ক্ষেত্রে
এই ঘটনাগুলো ঘটেছে। ছিল এটা সেফ স্লিপার সেল কোথায় কোথায় ছড়িয়ে আছে, কিভাবে ছড়িয়ে আছে আমরা জানি না, এবং বিশেষ করে বাংলাদেশের এই পরিস্থিতির পরে আপনি যেটা বলছেন আগে ছিল এটা সেফ প্যাসেজ। যত অন্যান্য স্টেটে সাবভার্সিভ অ্যাক্টিভিটি হয়েছে সব পাকিস্তান, বাংলাদেশ, কলকাতা হয়ে, হাওড়া হয়ে এখান থেকে চলে গেছে। এখন এটা সেফ অ্যাসাইলাম হয়ে গেছে, সেফ জোন, সেফ হেভেন ওদের। এখন আপনি দেখুন এখানে সবচেয়ে মজা হচ্ছে, দেখুন এরা ঢুকতে পারে, কোনো সিকিউরিটি যে ফুল প্রুফ তা বলা যায় না। দুজন আমাদের প্রধানমন্ত্রীকে হারিয়েছি, আমেরিকার জন কেনেডি মারা গেছেন, থাকে ল্যাবস, সেটা কিছু না, কিন্তু হতে হলে আমাদের ইচ্ছাটা থাকা চাই। কিন্তু জামাতে মুজাহিদিন বাংলাদেশ সেখানে মারা গেল, ব্লাস্ট হলো, আমরা গ্যাস সিলিন্ডার থিওরি চালু করে দিলাম, বোম বানাতে গিয়ে মারা গেল, তার ফায়ার ওয়ার্কস বলে তার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দিচ্ছি, এইসবগুলো যেখানে হয়। আর আরিফুল সাহেব, আপনি আমাদের দেশের অতিথি, আমরা বলছি আমাদের দেশে যেমন ওই সব লোক আছে যেটা বললাম, সে 30%কে বাঁচিয়ে দেবো, মেজরিটি আমরা হয়ে যাব, মেজরিটি হয়ে গেলে তখন কি করবেন সে তো বোঝাই যাচ্ছে, বাংলাদেশে যেটা করছেন মেজরিটি হয়ে গিয়ে। আবার আমাদের দেশে এমনও লোক আছেন, পদ্মশ্রীপ্রাপ্ত কাজী মাসুম আক্তার রয়েছেন, জনাব ফিরদৌস শামীমের মতো আইনজীবী রয়েছেন, জনাব আলী আফজলের মতো আইনজীবীরাও রয়েছেন, এরকম মানে ধর্মনিরপেক্ষ উদারমনস্ক লোকও আছেন, যার জন্যে। কিন্তু মুশকিলটা কোথায় জানেন তো, যখন ওই আপনাদের ওই মেজরিটি যখন এই সবগুলো হয়ে আসে, যার বাংলাদেশ থেকে যাদের ঢোকাচ্ছেন, এরা যখন কিছু করবে তখন কিন্তু এনাদের কোনো সে থাকে না, এনাদের ওপর এরা ডমিনেন্স। অনিল বাবু একটু বিরত করবে এখানে আপনাকে, আমি আরিফুল সাহেবের কাছে যাব। আরিফুল সাহেব, এই যে চিকেন নেকের কথা বারবার আপনারা বলেছেন, মানে বিশেষ করে এরকমও কথা শোনা গেছে যে আপনাদের এক্স আর্মি যারা পথে নেমেছেন তারাও এইসব দখল করে নেব জাতীয় কথা বলছেন, আর আপনি বলছেন আপনাদের ভারত বিদ্বেষ নেই। কিসে সেটা প্রমাণিত হচ্ছে যে আপনাদের ভারত বিদ্বেষ নেই, এটা একটু জানতে চাইবো আপনার কাছে, এক। আর দুই হচ্ছে, এই আশঙ্কা বা এই সংশয় একজন বাঙালি হিসেবে আমার আছে যে বাংলাদেশ আদৌ বাঙালির থাকবে কিনা, আপনার কি আছে? অবশ্যই আছে, বাংলাদেশ বাঙালিদের থাকবে। আরজু দাদা বলেছেন যে জিয়াউর রহমান সাহেব শেখ মুজিব খুন করেছেন, একটা ঢাকা মিথ্যা কথা বলেছেন। তাদের দলের এমপি, তাদের মন্ত্রিপরিষদ 75 সালে 15 আগস্টের পরে তারাই জড়িত ছিল। এখানে জিয়াউর রহমানের কোনো নাম সারা পৃথিবীর বুকে কোথাও নাই, শুধু বলার জন্য বলার কোনো প্রয়োজন নাই। ডকুমেন্টারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ধরনের কোনো কর্মকাণ্ড করেনি, এবং তাকেও 3রা নভেম্বর হত্যা করার জন্য গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে 7ই নভেম্বর সেই তার মুক্তি হয়, মুক্তির মাধ্যমে জনতা তাকে ক্ষমতায় বসায়। এই নিয়ে কথা নাই। আপনারা বলেছেন পৃথিবীর বুকে কোথাও শুনেছেন আয়নাঘর? বাংলাদেশে দেখেছি আমরা আয়নাঘর। বাংলাদেশের একজন ব্রিগেডিয়ার জেনারেল, তাকে সেখানে নিয়ে তারপরে 2000 ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, তারপরে হাজার হাজার লোকজনকে নির্যাতন করেছে, কত লক্ষ লক্ষ মানুষকে ইয়ে করছে। আমি নিজে 48 মামলার আসামি, 4 বার কারাগারে থাকছি। এইগুলো করার পরে আপনারা বলছেন যে শেখ হাসিনাকে দেওয়া যাবে না। কেন? শেখ হাসিনা কি ভারতের নাগরিক? শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। পাঁচ টাকার গাড়ি, 3 টাকার খেলনা, 10 টাকার জিলিপি নয়। আরিফুল সাহেব, এটা দুটো দেশের মধ্যে চুক্তি। অন্যায় করেছে, ভারত ছাত্রদেরকে পুড়িয়ে মেরেছে। আরিফুল সাহেব, একটু ব্যাপার বিষয়টা আরিফুল সাহেব, তাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। পুরোটাই এরকম পাগলের প্রলাপ করে গেলে হবে? পাগলের প্রলাপ করবেন না। আপনি এটা কি বুঝতে পারছেন যে দুটো দেশের মধ্যে চুক্তি? আপনি কি এটা বুঝতে পারছেন দুটো দেশের মধ্যে চুক্তি? আরিফুল সাহেব, দুটো দেশের মধ্যে চুক্তি হয়েছে, মেলায় গিয়ে জিলিপি খাওয়া হচ্ছে না। এটা দুটো দেশের মধ্যে চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুসারে যা যা লেখা ছিল, দুদেশ যা যা সই করেছে, সেখানে এটা স্পষ্ট বলা হচ্ছে যে কোনোভাবেই কোনো অবস্থাতেই হাসিনাকে আপনারা ফেরত পাচ্ছেন না। কেন? কেন বাংলাদেশে আপনার মন কোথায় থাকে? কি মুশকিল আরিফুল সাহেব, কি আপনি কেন শুনেন নাই? এতক্ষণ শুনেননি আলোচনাটা? 2000 ছাত্রকে মারে নাই ভারতে 15 বছরে। শুনুন, আরেকবার শুনে নিন, আপনার সুবিধার জন্য, আপনার সুবিধার জন্য আরেকবার শুনে নিন আরিফুল সাহেব। উত্তেজিত হয়ে লাভ নেই আরিফুল সাহেব, শুনে নিন, কিছু তো নেই, দলিল পত্র কিছু নেই। আপনাদের
কিছু ডকুমেন্টেশন নেই, সব ঘুরিয়ে ফেলেছেন। প্লিজ সেই কারণে তো কম্পিটিটিভ জন্টুদা বলুন। সবাই কথা বলে। এক মিনিট আরিফুল সাহেব আপনি বলবেন, আপনি বলবেন, আইনটা শুনে নিন। ভারতে নাশকতা চালানো 26/11 সেই কুখ্যাত আসামি, কত শত লোককে মারা খুনের আসামি তাহাউক হোসেন রানাকে ভারত পায়নি, কারণ ভারত তার জন্য চিৎকার করেনি দিতে হবে, ভারত আমার শত্রু, ওই আমেরিকা আমার শত্রু বলেনি। ডিপ্লোমেসিতে শুনুন, আমার বলতে দিন, ডিপ্লোম্যাটিক আইন অনুযায়ী ডিপ্লোম্যাটিক এটা আপনারা সই করেছেন, হাসিনা সই করেনি, বাংলাদেশের সরকার সই করেছে, সরকার নয়, তার ক্লজে বলা আছে সরকার অনেক কিছু সই করেছে। তার ভিত্তিতে চুক্তি হয়েছে, সেগুলো বাইরে চলবে। আপনি মানবেন না? দিদি বলেছেন যে বাংলাদেশ বাঙালি থাকবে কিনা, আমার দেশে কংগ্রেস সরকার চলে গেছে, নতুন সরকার এসছে, যুক্ত সরকার এসছে, তারপরেও কংগ্রেসের আজীবন সদস্য, দেশের পিতা, দেশের জনক গান্ধীজিকে আমরা পাল্টাইনি। এই যে মানসিকতা আপনাদের, আইন মানি না, হাসিনার সাথে চুক্তি মানি না, আরে আপনি মানতেই না পারেন, আমরা আন্তর্জাতিক শর্তটা মানবো, আমরা বলেছি চুক্তি হয়েছে, সঠিকভাবে চুক্তি হয়েছে, বাংলাদেশ সরকার ক্যাঙ্গারু গভর্নমেন্ট চলছে না। আমি একটু আর্যদার কাছে আসি। আর্যদা এক মিনিট দীপদাস, এক মিনিট। আর্যদা, এটা পসিবল? এটা পসিবল? উনি বলছেন আমি আইন মানি না, এটা কি হচ্ছে? এক মিনিট, উনি বলছেন আমি আইন মানি না, যা হয়েছে হয়ে গেছে। এক মিনিট, একটু আর্যদার কাছে উত্তরটা নিয়ে নি। আর্যদা, ওটাই বলছি আমি। প্রথমত ওনাদের বলার কোনো রাইটই নেই, ওনারা কোনো সরকার, নির্বাচিত সরকার, ওনাদের সঙ্গে কথা বলবে কারা? ওনারা তো একটা দখলদার, মানে বেসিক্যালি এখানে যারা আছে বাংলাদেশে তারা দখলদার, আর তারা হচ্ছে হত্যাকারী। তাদের যদি সৎ শেখ হাসিনা তো দখলদার ছিল, জোর করে তাদের যদি সৎ উদ্দেশ্য থাকতো, তিনি তো দখলদার বাহিনী ছিলেন, আমি আপনার সময় তিনি কথা বলি, অত্যাচার করেছে, নির্বাচন ব্যবস্থা ভণ্ডুল করেছে, সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। আপনারা বলছেন বাংলাদেশ আরেকজন খুনি আসবে, সেখানে যেতে পারবে, শান্তিভাবে 5 বছর সরকার চালে এদেশ আপনাদের দেশের উপরে চলে যাবে। 2001 ভোটে কিভাবে জিতেছিলেন? অভিযোগ ছিল তখন তো শেখ হাসিনা আপনাদের বিরুদ্ধে একই অভিযোগগুলো। মানুষ চলে সেই রকম ব্যবহার করতেন, সামাজিক জীবের মতন, আর নৈতিকতার ধার ধারতেন, মানবিকতার ধার ধারতেন, তাদের তবুও দখলদার আমরা বলতাম। কিন্তু আপনাদের কোনো অধিকার নেই কোনো কথাই বলার, আপনাদের কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন। সব কথা আপনারা বলেন না, আপনি বলবেন, আপনি তো ডেফিনেটলি বলবেন, আপনি আমাদের অতিথি, আপনি ডেফিনেটলি বলবেন। আমি তার আগে একটু নল কিছু এক মিনিট বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, প্লিজ একটু শোনার ধৈর্য রাখুন। আমি আসবো আপনার কাছে, আসবো আমি আপনার কাছে আসবো, আরিফুল সাহেব আপনার কাছে আসবো, একটু নল কিশোর, এক মিনিট প্লিজ একটু নল কিশোর গোস্বামীর কাছে আসতে চাইবো। আমার বক্তব্য হচ্ছে যে এই যে মনোভাব থেকে উনি এই কথাগুলো বলছেন, আরিফুল সাহেব যে মনোভাব থেকে কথাগুলো বলছেন, আমি ধরেও নিলাম যে, জানি না কবে নির্বাচন সংগঠিত হবে, আমি ধরে নিলাম যে নির্বাচনে বিএনপি জয়লাভ করলো। যদি এই দলটা জিতে ক্ষমতায় আসে, তাহলে তো এই মনোভাব নিয়ে আসবে তারা, যে কিছু মানি না। কোন মনোভাব? কিছু মানছেন না? মোল্লা সাহেব, ও মোল্লা সাহেব, ও মোল্লা সাহেব, আরে হইনালান অনেকক্ষণ তো কইছেন, হলেন আর কি উপস্থাপক কথা বলতে দিছে? আরে হইনালান অনেকক্ষণ তো কইলেন, আপনি হনার চেষ্টা করেন কেন? মোল্লা সাহেব হলেন অনেকক্ষণ তো কইলেন, আমরা হুনছি, আরে আমরা হুনছি, আর হইনা আপনারা এই দেশে মনে করে আপনাদের গানিমতের মাল আপনারা যেমনি চালাইবেন তেমনি চলবে না। জনগণের ম্যান্ডেট সুন্দরভাবে চলবে, এদেশে আপনাদের এইভাবে কথা বলা হবে না ভাই। শুনুন মোল্লা সাহেব, শুনে রাখেন, আপনাদের জামাত গোষ্ঠীরা আপনাদের উগ্রবাদী যাকে বরণ করে নিয়ে এসছেন, নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি, আমার ধারণা উনি নোবেল পুরস্কার নামে কলঙ্কিত ছিলেন, কলঙ্কিত আছেন, কলঙ্কিত হয়েছেন, এবং সমগ্র পৃথিবীতে
এই নোবেলকে উনি কলঙ্কিত করেছে। আপনাদের জামাতবাদীরা, আপনাদের উগ্রবাদীরা, আপনাদের মৌলবাদী মোল্লারা যেভাবে শিক্ষা দিচ্ছে, এটা আপনাদের শিক্ষার আদর্শ নয়। ধিক্কার জানাই আপনাদেরকে। শুনুন দাদা, আরে আপনি আমার ভাই, আগে শোনার চেষ্টা করেন। অনেকক্ষণ কইছেন আপনি। তো আপনারা সবাই কথা শুনছি। আরে আমিও শুনছি। এখানে শুনুন, এখানে আপনিও মানুষ, এখানে আপনিও মানুষ, এখানে আমিও মানুষ। যদি আজকে আপনার বাড়ি, যদি আজকে আপনার বাড়ির পাশে মসজিদটা ভেঙে দেওয়া হয়, আপনার বুকে পড়া চলবে না? যদি আপনার বাড়িতে আগুন লাগা চলবে না? আপনারা বাবরি মসজিদ ভাঙছেন না, আপনারা মসজিদ ভাঙছেন না, আপনারা মুসলমানের উপর অত্যাচার করতেছেন না। কোর্টের রায় নিয়ে আর কথা বলবেন আপনি। আগে শুনুন, কোর্টের রায় বাবরি মসজিদ পাস বাবরি মসজিদ, আর আপনাদের আইনগত বিষয় দেখছেন। এক মিনিট, আইনজীবী পাওয়া যায় না বাংলাদেশে। বাংলাদেশে আরে মোল্লা সাহেব শুনেন, জান্নাতুল ফেরদৌস আরে নামাজটা পরে পড়ে শুনুন আগে, যেটা আপনাদের দেশে শুনেন। প্লিজ বাবরি মসজিদ, আবার শুনুন চেষ্টা করেন। বাবরি মসজিদ, বাবরি মসজিদ কেউ ভাঙেনি। ওটা কোর্টের রায় সিদ্ধান্তে হয়েছে এবং তাদেরকে জমি দেওয়া হয়েছে, তাদেরকে ধ্বংস করা হয়নি। ওরা কোর্টের ব্যাপার, ওরা আপনার ব্যাপার নয়। কিন্তু আপনারা আইন মানেন না, আইনের ঊর্ধ্বে গিয়ে আপনারা মন্দির ভাঙছেন। বাংলাদেশে কোনো অশান্তি নাই। কোথায় কোনো অশান্তি বাংলাদেশে অশান্তি নেই। বাংলাদেশে অশান্তি নেই, কিন্তু বাংলাদেশে অশান্তি নেই। তাহলে আপনার নেতা কেন বলছেন 5ই আগস্টের মতো রাস্তায় নামবেন যদি নির্বাচন সঠিক সময় না হয়? ব্যবস্থাটাকে দ্রুত করার জন্য বিএনপির নেতা, বিএনপির আমার শ্রদ্ধেয় মহাসচিব বলেছেন যে নির্বাচনটা যাতে সঠিক সময় হয়, সুন্দরভাবে, এই জন্য প্রয়োজন হলে আপনারা রেডি থাকেন। প্রয়োজনের এটা তো একটা প্রেশার ক্রিয়েট করা, এটা তো তাদের সাথে যুদ্ধ ঘোষণা করা না, এটা মানসিক প্রেশার। আমি জানি না আরিফুল সাহেব জানেন কিনা, নির্বাচনটা যা করবেন আপনার জামাত নিয়ে করবেন তো? কেন আপনি কথা বলেন? ওনারা যদি এরকম 8 জন কথা বলে আমি পারবো ওনাদের সাথে কথা বলতে? আরে 8 জন না, আমি কথা বলছি, শুনুন। আপনি শুনুন, শুনুন মোল্লা সাহেব, একটা কথা বলি আপনাকে। আগে এটা ভাবুন, শুনুন। আপনি বিএনপি, আপনি শুনুন, আগে শুনুন। আপনি বিএনপি নেতা, আপনি আমার শত্রু নয়। আমি সনাতনী, আমি আপনার শত্রু নই। যদি মানুষ হয়ে থাকেন তাহলে মানুষ হয়ে মনুষ্যত্বের পরিচয় দিয়ে এই যে আপনি কথাটা বলেছেন না, বাংলাদেশে কোনো অশান্তি নেই, আমরা সবাই ভাই ভাই বলেছেন তো কথা, তাহলে আপনি প্রতিজ্ঞা করুন। শুনুন, আজকে প্রতিজ্ঞা করুন আল্লাহর কসমকে যে আগামীকাল থেকে আপনি নিজে মোল্লা সাহেব আপনি প্রতিবাদ করবেন যে এই যে হিন্দুদের প্রতি নির্যাতন হচ্ছে, যে মা বোনদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের রুখে দাঁড়াবেন, আপনি প্রতিবাদ করুন। প্রয়োজন নেই। শুনুন, আমি জানতে চাইছি না, আপনি বলুন, আপনি বলুন, আপনি কি কাল থেকে করবেন? হিন্দু কেউ অশান্তিতে নেই। 18 রুজিরপুরে আমি বলছি আপনাকে, আপনাকে আমি বলছি করে তুলবো সবাই। শুনুন, আপনি প্রতিজ্ঞা করতে পারবেন ওখানে বসে? আমি কথা দিচ্ছি বিএনপি লিডার হয়ে অবশ্যই বাংলাদেশে আমি অবশ্যই আপনার সাথে থাকবো, আপনাদের সাথে থাকবো, হিন্দুদের সাথে থাকবো, দেশের শান্তির জন্য থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো শুনেন, আমি আপনাকে বলছি, আমি আপনাকে বলছি যদি কোন প্রকারে আগামীকাল থেকে যদি একটা মন্দিরের প্রতি, একটা হিন্দুদের প্রতি, একটা সনাতনের প্রতি কোন আঘাত আসে, এর দায়ভার কে নেবে আপনি বলুন? হিন্দু এই যে দায়ভার বিষয় না, বিষয় এই তো বাবা, আল্লাহ সালাম সালাম ভগবান হয়ে প্রণাম, আল্লাহ সালাম করলে বাবা হবে না, দায়ভার নিতে হবে। জেনা নিমকি তারপর কালো জিরা, প্রতিবাদ আমি কালো জিরা কই মাছ খাবাই খায়, জলে ডুববে খায়, ওতে কাম হবে না। আগে লাইনে আসেন, লাইনে কথা বলেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমার ভারতবর্ষ শুনে রেখে দিন, আমরা হতে পারি সনাতনী, কিন্তু ভারতবর্ষে কে কোন সরকার আমরা বিচার করি না। যদি ভারতবর্ষের কোনো ধর্মের প্রতি আঘাত আসে, আমরা সমগ্র ভারতবর্ষে একসাথে লড়াই করি, প্রতিবাদ করি।
জেনে রেখে দিন। আরিফুল সাহেব ক্লান্ত হয়ে গেছেন আরিফুল সাহেব। আরিফুল সাহেব, আপনার মনে একটু পেশার সমস্যা আছে, বুঝতে আপনার চোখ লাল হয়ে গেছে, খারাপ পাইয়েন না, একটু জল খেয়ে নিন, জল খাই নেন, নালে চা খাই নেন, সব চিন্তা করেন না, আপনার পাশে আমি আসি। শোনে এক মিনিট শুনে লন, আরে শুনলে লন, আপনারা 7 জন মিলে যেভাবে কথা বলেন এতে দরকার নাই, আপনাদের সাথে পেরে উঠবে না। শুনেন আমি আপনার পাশে এক দাদা বলেছে, একটা স্ট্র্যাটেজি কথা বলেছে, তাকে আপনারা ধরে বসছেন। না মোল্লা সাহেব শুনেন, বাংলাদেশের ও মোল্লা সাহেব, আপনি মাথা গরম করেন না, আমার মনে আপনার বিপি হাই হয়ে গেছে, আপনি চাপ নিয়েন না, আপনার কোনো চিন্তা নাই। শুনেন ও মোল্লা সাহেব, আপনি কথা বলছেন যে আপনি আল্লাহর কসমে প্রতিজ্ঞা করছেন, আপনি কই রাখলেও আপনি ভয় পাবেন না, আপনি লড়াই করেন হিন্দুদের হয়ে, আমি আপনার সাপোর্ট করব, আমি বাংলাদেশ যাব, আমি আপনার ভাই খাই পরে আসবেন। ওয়েলকাম, আপনি তাহলে একবার এই বর্ষবরণে একবার ভারতবর্ষে আসেন। শুনেন আপনারা অগ্রিম মোল্লা সাহেব, মোল্লা সাহেব, মোল্লা সাহেব, সবাই ওয়েলকাম। আমি আরেকটা মোল্লা সাহেব, আপনাকে শুনে কোন পরিবেশে মোল্লা সাহেব, বাংলাদেশে আপনারা 2025 আপনারা বলছেন মোল্লা সাহেব, ও মোল্লা সাহেব, আপনাকে 2025-এ শুনেন আপনাকে মোল্লা সাহেব শুনেন, ঠিক আছে, আমি আপনাকে 2025-এর অগ্রিম আমাদের পশ্চিমবঙ্গের জয়নগরের মা বিখ্যাত, একবার খেলে 10 বার খেতে ইচ্ছে করবে, আর গঙ্গার ইলিশ মাছ আপনি নিমন্ত্রণ করলে আপনি খেয়ে যাবেন। কি শর্ত একটাই, আপনার কাল থেকে হিন্দুর হয়ে লড়তে হবে, লড়তে না পারেন কুরআন ধর্ম সব অযাচিত অন্যায়ের পক্ষে আমরা মাথা নত করব না। আমাদের একটাই কথা, বাংলাদেশে কোনো অন্যায়কারী মোল্লা সাহেব, তাহলে আপনি ওখানে বসে ক্যামেরা বলেন আমরা এক ভাই এক সাইড ছিলাম, একসাথে আছি, বলেন। অবশ্যই অবশ্যই আমরা সবাই ভাই, আমরা সবাই এদেশের একসাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে মুসলমান একসাথে আমরা এদেশের ভালো কিছু করে যাও। কিসের ভাই কোন ভাই সেটা বলেন। আমি যেমন বলছি, আমরা যেমন বলছি ভারতবর্ষে, এই যে পাশে একদম বসে আছে সংখ্যালঘু, আমার ভাই, আমার বড় ভাই, ধর্মের ভাই, অধর্মের ভাই, পাইলমারাও ভাই, আপনি বলেন আপনি কোন ভাই? না না পাইলমারা ভাই না, আমরা শান্তির ভাই, শৃঙ্খলার ভাই, উন্নয়নের ভাই, ভালোবাসার ভাই, সঠিক প্রচারের ভাই, আগামী দিনে বাংলাদেশের ভালো মন্দ সবাই মিলে দেখা যাক কি হয়, পরিস্থিতি কি থাকে, কারণ আপনার মতো মানুষ যদি বাংলাদেশে সবাই থাকে তাহলে ভালোই হবে, এটা আশা করি আমরা, কিন্তু সেই রকমই সবাই কিনা সেটা নিয়ে আমাদের প্রশ্নচিহ্ন বিভিন্ন কারণে থাকছে। আপনাদের প্রতিদিনই সেটা দেখাচ্ছি। বেশি সময় আর বাকি নেই আজকের আলোচনার, আমি আজিজুলদার কাছে আসি। আজিজুলদার, রাজাকারের হাতে বাংলাদেশ গেলে কি হতে পারে তার একটা পূর্ব অভিজ্ঞতা এদের আছে, তারপরেও এমন ভবিষ্যৎ এরা বাঁচতে চাইছে কেন? মানে হাসিনা বিরোধিতাটাই লক্ষ্য, সেই কারণেই এটা বাঁচতে চাইছে, নাকি অন্য কোনো কারণ রয়েছে? প্রথম কথা আমার মনে হচ্ছে আমরা ফেস্টিভ মোডে চলে গেছি, এইসব ভারী ভারী আলোচনা না করাই ভালো। তাও যেহেতু তুমি প্রশ্নটা করেছো, আলোকপাত তো করতেই হবে। বিষয়টা হচ্ছে যে 5ই আগস্ট বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে সেইটা বাংলাদেশের মানুষকে প্রথমত আশাবাদী করেছিল, কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটছে, একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার সেখানে ক্ষমতাসীন হয়েছে, কিন্তু সেই সরকার এটা ঘটনা এখনো পর্যন্ত সাধারণ মানুষের জীবনের যে স্বাচ্ছন্দ্য সেটা দিতে পারেনি। এটা একটা ব্যর্থতার দিক, এই সরকারের স্বাচ্ছন্দ্য দিতে পারেনি। সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার পীড়ন হচ্ছে, এটা যেমন বাস্তব, তেমনি একদম রুটি কাপড়া মাকান, বিশেষ করে প্রতিদিন মানুষের যে সমস্যাগুলো যেগুলোর সঙ্গে লড়াই করতে হয়, তার জন্য রোজগার করতে হয় মানুষকে, এই যে মূল্যবৃদ্ধির কথা যদি বলি, তাহলে বাংলাদেশে এই ঘটনা ঘটছে, এবং এটা মূলত ভারতীয় উপমহাদেশে ভারত বাংলাদেশ সম্পর্কের যে একটা উষ্ণতা ছিল, সেই উষ্ণতার মানে তাপমাত্রা কমছে, অর্থাৎ শীতল হচ্ছে সম্পর্ক, তার ফলেই কিন্তু এই ট্রেড অ্যাফেয়ার্সগুলো বিশেষ করে বাণিজ্যিক যে বিষয়গুলো, যে স্থিতিশীল ব্যাপার স্মুথলি যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে না, ফলে প্রভাব কিন্তু বাংলাদেশে পড়ছে। সবচেয়ে বড় কথা যে বাংলাদেশে একটা এই কিছুদিন আগে আমরা দেখছিলাম যে ইকোনমিক্যালি বাংলাদেশ উন্নত হলে বাংলাদেশের সমস্যাটা যেটা ছিল সেটা হচ্ছে যে গণতান্ত্রিক পরিবেশ সেখানে কিন্তু হাসিনা সরকার দিতে পারেনি, এটাও বাস্তব। এবং এই যে আজকে জামাতিদের বাংলাদেশে উত্থান, এর পিছনে হাসিনার একটা বড় অবদান আছে। আমি যদি 2018 নির্বাচন বলি, তার আগের নির্বাচন বলি, বাংলাদেশে স্বীকৃত 56টা ইসলামিক দলের মধ্যে, মৌলবাদী ইসলামিক দল, তার মধ্যে 51টা দলের সঙ্গে হাসিনা জোট করে ভোট করেছিল, এই জাতীয় পার্টি এবং হাসিনা। তাহলে এই যে মৌলবাদী আস্ফালন আজকে হচ্ছে, এটা কিন্তু নতুন নয়।
হাসিনার আমলেও মৌলবাদী আস্ফালন ছিল এবং ভয়ঙ্করভাবে। এবং আমি এর আগেও বলেছি, নতুন করে বলতে চাইছি না, হাসিনার আমলেও সংখ্যালঘু নিধনের ঘটনা, সংখ্যালঘুদের অত্যাচারের ঘটনা, সংখ্যালঘুদের বাড়িঘর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং বিভিন্ন পত্রপত্রিকায় উঠে এসেছে। প্রশ্ন যেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে চাই ভারত এবং বাংলাদেশের যে সুসম্পর্কের ইতিহাস, সেই সুসম্পর্কের ইতিহাসটা যদি আমরা ধারাবাহিক রাখতে চাই আমাদের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, ভারতবর্ষের স্বার্থে এবং ভারতীয় উপমহাদেশের স্বার্থে, সেখানে ইমিডিয়েট সমস্ত দলের নির্বাচনে অংশগ্রহণকে সুনিশ্চিত করি। অর্থাৎ সমস্ত দল বলতে এই বিএনপি চাইছে বা জামাতি চাইছে যে আওয়ামীকে বাইরে রেখে ভোট করা, সেটা নয়। আওয়ামী লীগ, বিএনপি এবং সমস্ত রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণকে সুনিশ্চিত করে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেখানে যদি নির্বাচিত সরকার গঠন করা সম্ভব হয়, তাহলে ভারত এবং পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে যে ব্যাঘাতের পরিবেশ দেখা দিয়েছে সেইটা আবার নতুন করে একটা সূত্র তৈরি হবে এবং ভারত এবং বাংলাদেশের যে সুসম্পর্ক, এটা ওদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং এই আস্ফালন ওদিক থেকেও আমি মনে করি না যে ওদিক থেকে যে আস্ফালন কলকাতা দখল করে নেব, এই ধরনের অধ্যত্ত, এটা একদমই ঠিক না। এবং সবচেয়ে বড় কথা কি, বাংলাদেশ যেটা, বাংলাদেশের কতিপয় মানুষ, সবাইকে বলছি না, তারা তাদের ইতিহাসকে ভুলে যাওয়ার চেষ্টা করছে। কোনো জাতি তার ইতিহাসকে ভুলে সে টিকে থাকতে পারে না। অর্থাৎ মুজিবরকে ভুলে কোনো জাতি যদি মনে করে যে আমি ইতিহাস ভুলে যাব, তাহলে আমার মনে হয় সেই জাতির অস্তিত্ব থাকতে পারে না। আবার এটাও বলছি, জিয়াউর রহমান বিএনপির, তিনি মুজিব হত্যার সঙ্গে জড়িত ছিলেন না, আমি যতটা ইতিহাস জানি। তিনি কিন্তু মুক্তি আন্দোলনের যে মুক্তিযোদ্ধা, তাদের একটা ফ্রন্টে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি একটা দল গঠন করেছিলেন এবং সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ঘটনা যে আগেও রাজাকার ছিল, এখনও রাজাকার আছে। বাংলাদেশে আগেও মৌলবাদী ছিল, এখনও মৌলবাদী আছে, কিন্তু মৌলবাদী শক্তির আস্ফালন ক্রমশ বাড়ছে। সেটা কমতে পারে এবং সেটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব তখনই সেখানে নির্বাচিত সরকারের মাধ্যমে ভারত এবং বাংলাদেশের যে সুসম্পর্ক, সেই সুসম্পর্কের যে চাকা, সেটাকে আবার গতিশীল করে তোলা দরকার। তার জন্য সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে আমাদের বিদেশ সচিব কদিন আগে পর্যন্ত বাংলাদেশে গিয়ে তারা কিন্তু সংলাপ শুরু করেছে। এটাই হচ্ছে ইতিবাচক। বেশি সময় বাকি নেই, 6 মাসে নির্বাচন করানোর কথা, মানে অন্তত সেই সময় শোনা গিয়েছিল যে 6 মাসের মধ্যে নির্বাচনের প্রসেসটা অন্তত শুরু করা হবে। সেইটা এখন পিছিয়ে 26শে জুন জুলাই বলা হচ্ছে। এটাই তো স্বাভাবিক। তুমি পারভেজ মুশাররফেরটা দেখোনি? অর্থাৎ এই ধরনের এক্সট্রিম ক্যারেক্টারের স্বৈরাচারী, পিছন দরজাতে বসা, ক্ষমতায় লোভী এই অরাজনৈতিক মুখগুলো এতটা ক্ষমতা লিপ্সু হয় যে তুমি সেনাপ্রধান পারভেজ মুশাররফ দিনের পর দিন আন্তর্জাতিক চাপ থাকার পরেও, পাকিস্তানের অর্থনীতি, সমাজ সব কিছু ধূলিসাৎ হয়ে যাওয়ার পরেও ভোট করায়নি। এমন একটা সিচুয়েশন, ঠিক একই পথে উনিও হাঁটবেন। এই কারণে দেখবে কখনো তিনি পাকিস্তানে ছুটে যাচ্ছেন, মানে যেখান থেকে তিনি এই পলিটিক্যাল শেল্টারটা পাবেন। তার দেশে টিকে থাকতে গেলেও তো পলিটিক্যাল শেল্টার দরকার। ভিতরে জনবিক্ষোভ থাকবে, জনবিক্ষোভ তৈরি হয়ে গেছে। আজিজবাবু ঠিকই বললেন যে এমন অবস্থা যে কাটা আলুটাও 200 টাকা কেজি খাচ্ছে ওরা। ফলে এখান থেকে মানুষের নজর ঘোরাতে গিয়ে বিএনপি, বেআইনি তত্ত্বাবধায়ক সরকারের মুখপাত্ররা প্রতিদিন গরম গরম সনাতন বিদ্বেষী ডায়লগ ঝাড়ছেন, ভারত বিদ্বেষী ডায়লগ। এটাকে জাস্ট ডাইভার্ট করা, মানে মেজিটোরিয়ানকে ডাইভার্ট করতে হবে। আর ছুটতে হচ্ছে কে শেল্টার দেবে। কখনো কাঙ্গাল পাকিস্তানের কাছে ছুটছেন, কখনো চায়নার দিকে ছোটার চেষ্টা করছেন। এটা পার্ট। কিন্তু মনে রাখবেন, এই স্বৈরাচারী শাসকবর্গ এই যে বাঘের উপরে উঠেছে না পিঠে, বাঘের পিঠে চড়াটা সোজা, বাঘের পিঠ থেকে নামাটা কিন্তু কঠিন। এই বাঘই গিলে ফেলবে। বেশ, একদম সময় শেষ। আজকে শেষ করবো আরিফুল সাহেব, আপনাকে দিয়ে একটা লাইনে উত্তর দেবেন। মোহাম্মদ ইউনূসকে আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন? অবশ্যই, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, নোবেল বিজয়ী, আমরা তাকে স্যালুট করি। আমরা চাই যে তিনি সুন্দরভাবে দেশের নির্বাচন ব্যবস্থা দিয়ে আবার সসম্মানে বিদায় নেবেন, এটাই আমরা তার কাছ থেকে আশা করি। আজকে আর সময় নেই, আজকে সময় শেষ। প্লিজ, আমি আজকে আর সময় দিতে পারবো না, প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য, প্রত্যেককে ধন্যবাদ। যদি আবার পরে কোনো দিন আরিফুল সাহেবকে পাই, বাকি প্রশ্নের উত্তর সেদিনকে আপনার কাছ থেকে নেবো ডেফিনেটলি। আজকে এখানে শেষ করছি। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ থাকুক CNN।